হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বাংলাদেশের জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা। মধ্যপ্রাচ্য থেকে বন্ধ হতে পারে অপরিশোধিত তেল ও এলএনজি আমদানি, বিকল্প খোঁজার পরামর্শ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া সহ অসমাপ্ত বিষয়ে আলোচনা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ডুবছে খুলনা নগরী। গরমের তীব্রতা কমায় স্বস্তি। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের ভাঙনে বাড়ি ঘর হারানোর শঙ্কায় কয়েকশো পরিবার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় ঝুঁকিতে তেহরানের বাংলাদেশ দূতাবাস। কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার সকালে তেহরান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়, তেহরান ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন সহ দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। এসব স্থাপনার 1 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ মিশন, যা কূটনীতিক ও তাদের পরিবারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করেছে দূতাবাস। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে G7। সেই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয় ওই বিবৃতিতে। এর আগে সম্মেলনের উদ্বোধনী দিনেই ইরান ইসরায়েল ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উস্কে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, চুক্তিতে রাজি হলে এমন পরিস্থিতি হতো না ইরানের। যদিও সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে গেছেন ট্রাম্প। কানাডার অ্যালবার্টার ক্যানানাস্কিস পার্বত্য এলাকায় G7 সম্মেলনের উদ্বোধন করেন স্বাগতিক প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডার সঙ্গে EU নেতারাও যোগ দিয়েছেন এই সম্মেলনে। অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রথম দিন শেষে যৌথ বিবৃতি দেয় G7 নেতারা। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানানো হয় ওই বিবৃতিতে। আরও বলা হয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। একই সঙ্গে সংঘাত কমাতে গাজায় যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রেক্ষাপটেই আসে এই বিবৃতি। ইরান ইসরায়েল সংঘর্ষ ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর বার্তা দেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইসরায়েলি হামলার আগে যদি ইরান পারমাণবিক চুক্তিতে ফিরত, এই সংঘর্ষ এড়ানো যেত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সম্ভাবনার কথাও তোলেন ট্রাম্প। ইসরায়েল খুব ভালো করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমি ইরানকে 60 দিনের সময় দিয়েছি। ওরা না বলেছিল। আর 61তম দিনে কি ঘটেছিল আপনারা দেখেছেন। আমি নিয়মিত যোগাযোগ রাখছি, আর যেমনটা আগে থেকেই বলছি, আমার মনে হয় একটা চুক্তি হবে এবং কিছু একটা ঘটবে। কিন্তু হ্যাঁ, চুক্তি স্বাক্ষরিত হবেই। আমি মনে করি এটা ইরানের বোকামি হবে যদি ওরা এই চুক্তি না করে। রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়ার বিষয়টি ভুল সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, পুতিন আলোচনার টেবিলে থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। একই সঙ্গে চীনকে জোটে যুক্ত করার ইঙ্গিত দেন তিনি। বলেন, চীনকে অন্তর্ভুক্ত করা অস্বাভাবিক কিছু নয়, যারা কথা বলবে তাদের সঙ্গে বসতে হবে। সোমবার রাতেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে জরুরি সিদ্ধান্ত নিতে ওয়াশিংটনে ফিরে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। কাতার থেকে বছরে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি বাহী কার্গো আসে। কিন্তু ইরানে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়ায় বাংলাদেশেও জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে। শাখাউত টিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা, আর এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু সংঘাতের মাঝেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী মাত্র 30 মাইল প্রস্থের হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে বিশ্বের 30% তেল বহনকারী ওয়েল ট্যাঙ্কারগুলো চলাচল করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশ জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি আনার অন্যতম নৌপথ। বাংলাদেশের একটা মেজরিটি ক্রুড অয়েল এবং বাংলাদেশের যেই গ্যাস হরমুজ প্রণালী দিয়ে আসে। কেমন
তো হরমুজ প্রণালী যদি সমস্যা হয় এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটু চিন্তার কারণ। বাংলাদেশ বছরে কাতার থেকে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি কার্গো আসে বাংলাদেশে। এই অবস্থায় যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে থাকায় জ্বালানি তেলও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার সংখ্যা দেখা দিয়েছে। বিকল্প হিসেবে লোহিত সাগরের বাবুল মান্ডে প্রণালীর কথা বলা হলো, তার কাছাকাছি অবস্থানে রয়েছে ইরানপন্থী হাউতি বিদ্রোহীরা। তেল বলেন, এলএনজি বলেন, পুরোটাই কিন্তু আমরা মিডল ইস্টার্নের উপর, কান্ট্রিগুলোর উপর, লাইক কাতার, সৌদি আরবিয়া, এদের উপর আমরা ডিপেন্ড করি। তো এই পথটা যদি বন্ধ হয়ে যায়, সে ডেফিনেটলি আমাদের যে সাপ্লাই চেইনটা আছে, লাইনটা আছে, সেটা ইম্প্যাক্টেড হবে। সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভের উপরেও একটা প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালী এখনো বন্ধ না হলো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একই সঙ্গে ঝুঁকি বাড়ছে জাহাজ ভাড়াও। ফলে অন্যান্য পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে বলে দাবি শিপিং ব্যবসায়ীদের। বিভিন্ন জাহাজ কোম্পানিগুলো তাদের জাহাজের ভাড়া বৃদ্ধি করবে। বর্তমানে জাহাজের ভাড়া যে পর্যায়ে আছে সেটা 30% থেকে 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব চট্টগ্রাম বন্দরে না পড়লেও সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিতে শুরু করেছে তারা। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে। আমাদের আমদানিকারক রপ্তানিকারক যারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন তাদেরকে সব ধরনের লজিস্টিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের অপারেশনাল কার্যক্রম এবং আমাদের অর্থনীতি চাকা সচল রাখার জন্য, সেক্ষেত্রে যদি তাদের কোনো বিকল্প পন্থা থাকে, সেক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতার পথ খোলা থাকে, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা নিয়ে থাকব। এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি তেল কিংবা এলএনজির কোনো সংকট নেই। তবে ইরান এবং ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা বিশেষজ্ঞদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আলোচিত জুলাই সনদ ঘোষণা ও অসমাপ্ত বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বেলা 11:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে এই আলোচনা। সূচনা বক্তব্যে জাতি ও রাষ্ট্রের স্বার্থে দলগুলোকে কিছু ছাড় দেওয়ার আহ্বান জানান ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সংবিধানের 70 অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধি সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। কাল পরশুও চলবে আলোচনা। এতে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। এছাড়াও আলোচনায় অংশ নিয়েছেন সিপিডি, বাসদ ও কয়েকটি ইসলামী দলের নেতারা। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাচ্ছে তার কাছে। রৌনক, আলোচিত জুলাই সনদ ঘোষণা ও অসমাপ্ত আলোচনাগুলো ঐক্যমতে পৌঁছানোর জন্য আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই বৈঠকে যোগ দিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এসে যোগ দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেই সঙ্গে রয়েছেন মেজর হাফিজ সহ আরও অনেক ঊর্ধ্বতন নেতারাই এসে এখানে পৌঁছেছেন। এর সাথে সিপিডি, বাসদ সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে আমরা যতটুকু জেনেছি যে প্রায় 30টি রাজনৈতিক দলের নেতারা এসে এই আলোচনায় যোগ দেওয়ার কথা। তবে এখন পর্যন্ত আমরা বেশ কিছু রাজনৈতিক দল দেখলেও জামায়াতের আসলে আমরা কাউকে এখন পর্যন্ত দেখিনি। যারা এসেছেন, যে রাজনৈতিক দলের নেতারা এসেছেন, তারা সবার সাথেই আসলে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা বলেছেন, এমনটাই আমরা দেখেছি। এছাড়া আজকের যে বিষয়গুলোতে আসলে গুরুত্ব দেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান। এছাড়াও রয়েছে প্রধান বিচারপতির নিয়োগ সহ যে বিষয়গুলোতে আসলে ঐক্যমত্য কমিশনের দ্বিমত রয়েছে বা রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে, সেই বিষয়গুলোতে আসলে জোর দেওয়া হবে। এছাড়াও আরও নতুন দুইটি বিষয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছে সহ সভাপতি আলী রিয়াজ। তো এই ছিল আমার কাছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে।
জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ২৪ জুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন হাজির না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও আসামিরা গ্রেপ্তার এড়াতে পলাতক অথবা আত্মগোপনে রয়েছেন। এর আগে এক সপ্তাহের মধ্যে হাজির হতে জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। গত ১ জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি, প্ররোচনায় হত্যাকাণ্ড সংগঠিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। সময় সংবাদে আরও থাকছে, মহামারীকালে সরকারি হিসাবের চেয়ে করোনায় মৃত্যু ছিল বেশি। আইসিডিডিআরবির গবেষণা, ২০২০-২১ সালে বাড়তি ৪ লাখের বেশি মানুষের প্রাণহানি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ উপকূল ও সমুদ্র অঞ্চলে ৩ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। দেশে ২৮ জুন পর্যন্ত থাকবে মৌসুমি বৃষ্টিবলয়, রিমঝিমের প্রভাব। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বেশ সক্রিয় থাকবে। তবে অপেক্ষাকৃত কম সক্রিয় থাকবে খুলনা ও রাজশাহী বিভাগে। এ সময় রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে। কালবৈশাখীরও আশঙ্কা না থাকলেও কম বেশি বজ্রপাত হতে পারে। মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ে সাগর কিছুটা উত্তাল থাকবে। এদিকে বৃষ্টি ও মেঘলা আকাশে গরমের তীব্রতা কমায় খুশি নগরবাসী। ২ ঘন্টার বৃষ্টিতেই খুলনা শহরে বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে রয়্যালের মোড়ে আছেন রিপোর্টার আবদুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। খুলনা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। সকাল থেকে যে টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই পানি কিন্তু আসলে এখনো নামেনি। এতে আসলে চরম দুর্ভোগে পড়েছেন এখানকার সাধারণ মানুষ থেকে পথচারী যারা রয়েছেন, তারা আসলে দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি রয়্যাল মোড় এলাকায়। এই জায়গাটিতে আসলে সামান্য বৃষ্টি হলেই পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। এই জায়গাটি বাদেও খুলনার পিটিআই মোড়, রূপসা, ডাকবাংলা, সোনাডাঙ্গার, খালিশপুর, টুটপাড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু একেবারে পানির নিচে নিমজ্জিত অবস্থায় রয়েছে। সকাল থেকে আমরা যদি বলি, সকাল থেকে মাত্র ২ ঘন্টা বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি। এছাড়া রাত থেকে ভর থেমে থেমে বৃষ্টি হয়েছিল। আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে গত ২৪ ঘন্টায় কিন্তু খুলনায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এখানকার মানুষরা। যারা এখানে পথচারী রয়েছেন, তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন যে খুলনায় সামান্য বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এ থেকে আসলে বছরের পর বছর তারা আসলে এটি দেখে আসছেন। এবং সিটি কর্পোরেশনের পরিকল্পনার যে অপরিকল্পিতভাবে তার ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন করছে, এটিকে আসলে তারা দায়ী করছেন। এছাড়া বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনার কেও দায়ী করা হচ্ছে। বিভিন্ন স্থানে উন্মুক্তভাবে ড্রেন পরিষ্কার করা হচ্ছে এবং ড্রেনের মুখ বন্ধ থাকার কারণে কিন্তু এ ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যদিও সিটি কর্পোরেশন বলছে যে চলমান উন্নয়ন প্রকল্পের কারণে বিভিন্ন স্থানে ড্রেনের মুখ বন্ধ রাখা হয়েছে, এই কারণে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা যদি একটু বলি যে এখানকার সাধারণ মানুষের পাশাপাশি যানবাহনগুলো কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে রয়্যাল মোড়ে আমরা অতিরিক্ত পানি থাকায় বিভিন্ন যানবাহন বিকল হতে দেখেছি। সাধারণ মানুষ আসলে দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে অফিসগামী যারা মানুষ রয়েছেন, এছাড়া স্কুলগামী যারা শিশু রয়েছেন, তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়েছেন এবং তারা বলছেন যে এই পথে আসলে যানবাহন পাওয়া যাচ্ছে না, অতিরিক্ত রিক্সা ভাড়া দিতে হচ্ছে বা ইজি বাইক ভাড়া দিতে হচ্ছে। ফলে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির শেষ হচ্ছে না। এবং তারা আসলে অভিযোগ করছেন, সিটি কর্পোরেশন যদি পরিকল্পিতভাবে উদ্যোগ না নেয়, তাহলে এই যে সমস্যা, এই সমস্যা থেকে তারা আসলে মুক্তি পাবেন না। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জলাবদ্ধতা নিয়ে সবশেষ খবর। জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনার রয়্যাল মোড় থেকে। পানি বাড়ার সঙ্গে সঙ্গেই ভাঙন শুরু হয়েছে ব্রহ্মপুত্র নদে।
আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকশো পরিবার, হুমকির মুখে বাড়িঘর, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিপ্লব ইসলামের রিপোর্ট। পানি বাড়তে শুরু করায় ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার। স্থানীয়রা জানান, গত 2 সপ্তাহ ধরে উত্তর উড়িয়া থেকে কটিয়ার ভিটা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে কটিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকালাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল, কয়েকশো বসতবাড়ি, একটি বাজার, কবরস্থান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ও আবাদি জমি। বাড়ি ঘর দুয়ার এগুলো তো ভাঙতেছে, কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানও আছে, কিন্তু আমাদের এখানে তো দ্রুত কাজের প্রয়োজন। সরকারি যে একটা স্কুল, সরকারও কোনো ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থার পাশাপাশি স্থায়ী প্রতিরোধ প্রকল্প নেওয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কটিয়ার ভিটাতে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ওখানে যে বসত বাড়ি আছে সেগুলো যেন নদীগর্ভে বিলীন হয়ে না যায় সে বিষয়ে হচ্ছে যে আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় নির্দেশনা প্রদান করে গেছেন। আমরা আমাদের দপ্তরে মজুতকৃত জিও ব্যাগ দিয়ে সেখানে ভাঙন প্রশমনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতেছি। প্রতি বছর বর্ষা এলেই নদী ভাঙনে ভিটামাটি হারানোর আতঙ্কে পড়েন ব্রহ্মপুত্র পাড়ের ফুলছড়ি সহ 3 উপজেলার কয়েক হাজার মানুষ। বর্ষার শুরুতেই ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের প্রায় 3 কিলোমিটার এলাকার 5 শতাধিক পরিবার পড়েছে নদী ভাঙনের হুমকির মুখে। প্রায় 2 সপ্তাহ থেকে ভাঙছে বসতবাড়ি, আবাদি জমি। এতে হুমকির মুখে পড়েছে এখানকার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ বসতবাড়ি। দ্রুত এই এলাকাটিতে জরুরি কাজ করার দাবি এলাকাবাসীর। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি, এমন দাবি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির গবেষকরা। তাদের মতে, যারা হাসপাতালে আসেননি, যারা করোনার সব উপসর্গ নিয়ে ভুগেছেন, তাদের মৃত্যু সরকারি পরিসংখ্যানে নেই। সীতাকুণ্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আলাদা 2টি গবেষণা করেন তারা। এছাড়াও চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটে উল্লেখ করা হয়, করোনাকালে 2020 ও 2021 সালে দেশে বাড়তি 4,13,000 মানুষের মৃত্যু হয়। এর কোনো তথ্যই লিপিবদ্ধ হয়নি। মনির হোসেনের রিপোর্ট। 2020 সালের 18 মার্চ মহামারী করোনা ভাইরাসে প্রথম মৃত্যু দেখে দেশ। এরপর দিন বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। প্রতিনিয়ত চলতে থাকে মৃত্যুর সঙ্গে বেঁচে থাকার লড়াইও। বছর 5 পরে এসে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর করোনায় দেশে মৃত্যু হয় 4 জনের। সব মিলিয়ে 15 জুন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 29,503 জন। এর আগে করোনায় মৃত্যু শূন্য ছিল 2024 সাল। 2023 সালে মারা যান 37 জন এবং 2022 সালে মারা যান 1,368 জন। করোনায় মোট মৃত্যু হওয়া বাকি 28,094 জনের মৃত্যু হয় 2020-21 সালে। করোনাকালীন স্বাস্থ্য অধিদপ্তরের এমন পরিসংখ্যান বাস্তবে ছিল ভিন্ন। সে সময়ে মৃত্যুর যে সংখ্যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি মৃত্যু হয়েছে বলে দাবি আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি এর গবেষকদের। করোনার সময়ে মৃত্যুর সংখ্যা নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আলাদা 2টি গবেষণা হয়। তাদের মতে, সরকারি হিসাবে আছে শুধু হাসপাতালে মৃত্যুর তথ্য। যারা হাসপাতালে আসেননি, যারা করোনার উপসর্গ নিয়ে ভুগেছেন, তাদের মৃত্যুর তথ্য সরকারি পরিসংখ্যানে নেই। এছাড়া 2022 সালের 10 মার্চ বাড়তি মৃত্যুর অনুমিত সংখ্যা প্রকাশ করে চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটে উল্লেখ করা হয়, করোনাকালে 2020 ও 21 সালে বাংলাদেশে বাড়তি 4,13,000 মানুষের মৃত্যু হয়েছে। কোভিডের সময় বিশেষ করে 2020 সালে অনেক অতিরিক্ত মৃত্যু হয়েছে, যেটা প্রত্যক্ষভাবে কোভিডের জন্য, আবার একই সাথে পরোক্ষভাবে কোভিডকালীন কিছু মৃত্যু হন যে করোনায় ভুগছেন, কিন্তু কোনো কারণে করোনার ডায়াগনোসিস হয় নাই। এই কারণে সেই মৃত্যুটা হয়তো সরকারি নথি এবং তথ্যে আসে নাই। বাস্তবের এমন চিত্র আর স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান। তবে কি করোনায় মৃত্যুর তথ্য গোপন করেছিল তৎকালীন সরকার? এমন প্রশ্নে আইসিডিডিআরবি এর এই গবেষক বলছেন, অতীতে করোনাকালীন সব মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হয়নি। বর্তমানেও শুধু করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা বিবেচনা না করে অন্যান্য মৃত্যুর তথ্য পর্যালোচনার পরামর্শ তার। এই ব্যাপারে
কিছু জানি না যে সরকার আসলে তাদের পক্ষ থেকে তথ্য কমিয়েছিল কিনা বা বাড়িয়েছিল কিনা বা গোপন করেছিল কিনা। বাট আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সরকার তার মতো করে 29,000 রিপোর্ট করেছে। আমরা এটাও জানি যে সেই সময় আরও অনেক মানুষের কোভিড হয়েছে, যেটা নিয়ে সেই সময় সরকার যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটুকু গুরুত্ব দেয় নাই। করোনাকালে মৃত্যু নিয়ে সীতাকুণ্ডে করা গবেষণাটি 2024 সালে জার্নাল অব গ্লোবাল হেলথে প্রকাশিত হয়, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মৃত্যু নিয়ে গবেষণাটি প্রকাশ হয় চলতি বছর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বরিশালে গত 24 ঘন্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 119 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব। অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। কোনোভাবেই কমছে না বরিশালের ডেঙ্গুর সংক্রমণ। বরিশালে গত 24 ঘন্টায় 119 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আজকে বরিশাল বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে 387 জন রোগী চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, এবং গত এই যে 5 মাসে 8 জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে, তার মধ্যে 5 জনই বরগুনার, বাকি 3 জন বরিশালের। আমি আছি এই মুহূর্তে বরিশালের সবথেকে বড় চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখানে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের অনেক জায়গায় কিন্তু মিলিয়ে রাখা হয়েছে, এবং এই ডেঙ্গু রোগীদের মশারি টাঙানোর কথা বলা হলেও মশারি কিন্তু টাঙানো নেই। আবার যে তারা যে মশারি টাঙাবে তার কোনো আসলে ব্যবস্থাও নেই, কেননা একদিকে রোগীদের এত চাপ বেশি যে রোগীদের শয্যা ছাপিয়ে এখন যে হাসপাতালের মেঝে, সেই মেঝেতেও রোগীরা কিন্তু অবস্থান নিয়েছে, এবং সেই হাসপাতালের সামনের প্রবেশ মুখে আমরা দেখেছি যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির সামনে পর্যন্ত মেঝেতে রোগীরা শুয়ে তারা চিকিৎসা নিচ্ছে। কার্যত হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের কাগজে কলমে 1000 বেডের হাসপাতালে গড়ে রোগী থাকছে, এখানে 3 থেকে 3,500 মতন রোগী এখানে রয়েছে। এবং এই যে ডেঙ্গু সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে, হু করে বাড়ছে বরিশাল বিভাগ জুড়ে, সচেতনতার আহ্বান জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে, পরিষ্কার পরিচ্ছন্নতার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু কার্যত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে এখানকার রোগীরা। তা আমার কাছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। ডেঙ্গুর খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে। সময় সংবাদে আরও থাকছে। ই ভিসা না থাকায় ইমিগ্রেশন জটিলতার শঙ্কা, বাংলাদেশ ভ্রমণে আগ্রহে ভাটা বিদেশি পর্যটকদের দ্রুত চালুর পরামর্শ অংশীজনদের, ব্যবস্থা নিতে আলোচনা শুরু কর্তৃপক্ষের। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে কথা বলছেন ইশরাক হোসেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সজীব ভুঁইয়ার মতো একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে, আর ওই রিট মামলা 30 দিন অনিষ্পন্ন থাকলে গ্যাজেটে উল্লেখিত 30 দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না। মূলত স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন। এক্ষেত্রে জনাব সজীব ভুঁইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন, গণতন্ত্রকে বিধানগুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার সামিল। স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস বয়স এবং অভিজ্ঞতা কম হওয়ার কারণে তিনি জানেন না সিটি কর্পোরেশনের কোন দপ্তরে কী ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে। জরুরি সেবার মধ্যে জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ ও ওয়ারিশি সনদের কাজ করে থাকেন ওয়ার্ড সচিবগণ। প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন। 1 থেকে 6 বছরের শিশুদের টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে। প্রতিটি ওয়ার্ডে তাদের ঔষধ এবং অফিস রয়েছে। মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ডে কার্যালয়, স্প্রে মেশিন এবং ফগার মেশিন রয়েছে। ভান্ডার বিভাগ থেকে তারা ইনসেকটিসাইড এবং লার্ভিসাইড নিয়ে তারা স্প্রে এবং ফগিং করছে, এটি চলমান রয়েছে। ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে
12 ঘন্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না। অবশেষে আমি বলতে চাই, উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ, সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে যে সকল জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য হতে বিচ্যুতি হননি, তাদেরকে তিনি বিভ্রান্ত করতে পারবেন না। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুঁইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন থেকে। বাংলাদেশ ভ্রমণে নেই ইলেকট্রনিক বা ই ভিসা ব্যবস্থা। এতে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার শঙ্কায় অনেক বিদেশি পর্যটক আগ্রহী হন না বাংলাদেশ ভ্রমণে। বিদেশি পর্যটক বাড়াতে দ্রুতই সরকারকে ই ভিসা চালুর সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই মনে করেন অংশীজনরা। প্রাথমিকভাবে কয়েকটি দেশকে অনুমোদনের পরামর্শ দিয়েছেন তারা। পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন জানিয়েছে, তৃতীয় টার্মিনাল কেন্দ্র করে এ ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ইতিহাস, ঐতিহ্য আর নির্মাণ শৈলীতে গাঁথা তুরস্ক পর্যটকদের কাছে অন্যতম পছন্দের দেশ এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সেনজেন ভিসা থাকলেই যে কোনো পর্যটককে আবেদন করার স্বল্প সময়েই ইলেকট্রনিক ভিসা দিয়ে থাকে ইউরেশিয়ার এই দেশটি। বিপরীতে শস্য শ্যামলা চিরসবুজের দেশ বাংলাদেশ। রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত, বৈচিত্র্যময় নান্দনিক সংস্কৃতি, যা বিশ্বের প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা হলেও বাংলাদেশে প্রবেশে প্রধান বাধা ই ভিসা সিস্টেম না থাকা। বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু রয়েছে অন অ্যারাইভাল ভিসা, যা একজন পর্যটকের প্রবেশ নিশ্চয়তা দেয় না। তাই জটিলতা এড়াতে ইচ্ছে থাকলেও অনেক বিদেশি পর্যটক বাংলাদেশ বিমুখ বলে জানান ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সগুলো। ভিসাটা নিতে এম্বাসিতে যাওয়া, একটা দীর্ঘসূত্রিতা, ভিসা ফি জমা দেওয়ার একটা হ্যাসেল, সবকিছু মিলে কিন্তু অনেকে ইন্টারেস্টটাও ফিল করে না। থার্ড টার্মিনাল অ্যাক্টিভ হওয়ার আগে যদি এটা ফাইনালাইজ করা হয়, আমি বলবো যে এটা বাংলাদেশে বিদেশি টুরিস্টদের আগমনের হারটা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ই ভিসার জন্য প্রাথমিকভাবে সুযোগ দেওয়া যেতে পারে কয়েকটি দেশকে। বাংলাদেশে যদি বিদেশি পর্যটক আরো বাড়ানোর পরিকল্পনা থাকে, ই ভিসার কোনোই বিকল্প নাই। ডিসিশন নিতে গেলে আমার যেটা দরকার ডাটা, যে দেশ থেকে আমার টুরিস্ট বেশি আসছে তাদেরকে আমি দেখা যাচ্ছে ই ভিসা ইজিলি অ্যালাউ করতে পারি। অবস্থার উত্তরণে ই ভিসার বিষয়ে প্রস্তাবনা দেয়া ও সমন্বিত আলোচনার কথা জানিয়েছে পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ইলেকট্রনিক ভিসার জন্য বলছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে। আমরা আশা করি এটি হবে। আমরা চেষ্টা করছি যাতে এই জিনিসটাতে আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তথ্য বলছে, দেশে প্রতি বছর বিদেশি নাগরিক ভ্রমণ করেন প্রায় 6 লাখ। বিমানবন্দরে নেমে তাদের অন অ্যারাইভাল ভিসার আওতায় ইমিগ্রেশনে নানা তথ্য প্রদান ও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা, যা নেতিবাচক ইমেজ তৈরি করছে বাংলাদেশের পর্যটনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, যে কম্বিনেশনটা নিয়ে বাংলাদেশ এই প্রথম টেস্টে মাঠে নেমেছে, সেই কম্বিনেশনে আসলে বিজয় তার মানে একেবারে বলতে চাই যে বিজয় যে তাকে যে দল ক্যারি করছে সেটা আসলে সঠিক যেই তার কাছে যে প্রাপ্তি সেইটা আসলে উপহার দিতে পারেননি। তিনি একবারে 0 রান করে ফিরে গেছেন। আলোচনা ছিল শান্তকে ওপেনিংয়ে নিয়ে আসা, হয়তো বা সাদমান এবং কি শান্ত ওপেনিং করবেন, বিজয় হয়তো বা একাদশে থাকবে না। সেই জায়গা থেকে বিজয়কে সুযোগটা দেওয়া হয়েছে। গলের উইকেটে সকালের নেচারটার কথা যদি বলি, স্বাভাবিকভাবেই গলের এই 2 দিন অথবা 3 দিন পর্যন্ত মোটামুটি ব্যাটিংয়ের জন্য ভালো সহায়ক থাকে। আজকের যেটা আসলে সকাল থেকে দেখা গেছে যে ভালো ব্যাটে বল আসছিল, সাদমান খেলছিলেন এক পাশ থেকে, কিন্তু বিজয় প্রথম উইকেট হারানোর পরে সেই আসলে চিরচেনা রূপ বাংলাদেশ দলের মমিনুল একটা জীবন পেয়েছেন। তারপরেও তিনি আসলে তার ইনিংসটা লম্বা করতে পারেনি। একটি মাত্র ফরম্যাট খেলেন মমিনুল, সিনিয়র ক্যাম্পেনার। এই ফরম্যাটে তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা।
এবং বিশেষ করে গলের মতো উইকেটে যেখানে আসলে শুরুর দিকে ব্যাটসম্যানরা ভালো করার সুযোগ থাকে সেই জায়গাটাতে কিন্তু মুমিনুল ব্যর্থ হয়েছেন এবং দলও কিন্তু একটা বিপাকে পড়ে তার উইকেটটা বিশেষ করে পতনের পর। এখন আসলে লাঞ্চ বিরতি চলছে, 90 রান বোর্ডে আছে, 3টি উইকেট নেই টপ অর্ডারের 2 ওপেনারের সঙ্গে মুমিনুল হক, শান্ত এবং কি মুশফিক তারা উইকেটে রয়েছেন। 2 ক্রিকেটারই দারুণ ছন্দে রয়েছেন। গলের কথা যখন বলতে হয় তখন কিন্তু মুশফিকের দারুণ একটা স্মৃতি রয়েছে, সেই বিষয়গুলো আসলে কতটুকু কাজে লাগাতে পারে। গলের উইকেটে স্পিন এখন ধরছে, সাবধানতার সাথে খেলতে হবে। তো আমার কাছে শ্রীলঙ্কা থেকে এই ছিল সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বাংলাদেশে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা। মধ্যপ্রাচ্য থেকে বন্ধ হতে পারে অপরিশোধিত তেল ও এলএনজি আমদানি, বিকল্প খোঁজার পরামর্শ। এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। জাতি ও রাষ্ট্রের স্বার্থে কিছু ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।